টি-20 বিশ্বকাপ মিসের সময়ে ওয়ানডে আসরের প্রস্তুতি এগিয়ে রাখতে চায় বাংলাদেশ। টাইগারদের নিয়ে বিশেষ ক্লাস আয়োজনের পরামর্শ আশরাফুলের। 2027 ওয়ার্ল্ড কাপে যেন আমরা ডাইরেক্ট খেলতে পারি ওয়ানডে টিম, সেই উপলক্ষে আমাদের কাজ করা উচিত। আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদ বিজ্ঞপ্তিতে জানালো বিসিবি। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে থানায় জিডি করল বোর্ড। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। নেপালে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় জ্যোতিদের। গার্লস আফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ অভিযানে নামবে নারী দল। প্রতিপক্ষ ভুটান। প্রস্তুতির ঘাটতি থাকলেও ফাইনালের লক্ষ্য বাংলাদেশের। নতুন ফুটবলার বাছাইয়ের চোখ কোচের। এবং সুইজারল্যান্ডে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ড্র অনুষ্ঠিত। আবারও বেনফিকাকেই পেল রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ লিগ ওয়ানের দল মোনাকো। টি-20 বিশ্বকাপ মিস হওয়ার সময়টা ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির মোক্ষম সুযোগ। এই সময়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করলে 2027 বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে, এমনটা মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিপিএলে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের ব্যাটিংয়ের প্রশংসা করলেন অ্যাশ। নাহিদ রানা, সাকলাইন, রিপন মণ্ডল, হাসান মাহমুদের বোলিংয়ের দক্ষতা বেড়েছে বলেও জানান তিনি। টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বিপিএল এর পর থেকে অখণ্ড অবসরে টাইগাররা। সময়টা যে খুব লম্বা তাও নয়, তবে বিশ্বকাপের জন্য দীর্ঘদিন থেকে প্রস্তুতি নেয় আক্ষেপ অনেকের মাঝে। এ সময়টা কিভাবে কাজে লাগাতে পারে বাংলাদেশ? বিশ্বকাপ মিস হলেও লম্বা ক্রিকেট সূচিতে যাবে টাইগাররা। 2027 সালে আছে ওয়ানডে বিশ্বকাপ। এ সময়ে টাইগারদের জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দিলেন পরামর্শ, ওয়ানডে বিশ্বকাপের ভালো প্রস্তুতি নেওয়ার জন্য সময়টা ব্যবহার করতে পারে বাংলাদেশ। 2027-এ যে 50 ওভার ওয়ার্ল্ড কাপ খেলবো, সেই জায়গায় আমাদের ডাইরেক্ট খেলতে হলে 7 নম্বর পজিশনে থাকতে হবে। তো আপনি যদি দেখেন যে কোভিডের পর থেকে দুনিয়াতে সব জায়গায় খালি টি-20 টুর্নামেন্ট হয়, ওয়ানডে ক্রিকেটটা কিন্তু কম হচ্ছে। তো এখন আমাদের পিক টাইম, ঘরোয়া ক্রিকেট খেলার সময় কিন্তু একদম পিক টাইম। তো আমি আশা করব যে আমাদের ক্রিকেট বোর্ড আমাদের ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবেন। যত বেশি আমরা এই সময়টাতে সুন্দর একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলবো, তাহলে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে যেন আমরা ডাইরেক্ট খেলতে পারি ওয়ানডে টিম, সেই উপলক্ষে আমাদের কাজ করা উচিত। এবারের বিপিএলে সেরা রান সংগ্রাহকের তালিকায় বেশিরভাগই ছিলেন দেশিরা, যেখানে নজর কেড়েছেন পারভেজ ইমন, তাওহিদ হৃদয়রা। তবে দারুণ শুরুর পর ইনিংস লম্বা করতে না পারার আক্ষেপ ঝরল অ্যাশের কণ্ঠে। পারভেজ ইমন খুব চমৎকার ব্যাটিং করেছেন, এভরি গেমেই সে চমৎকার স্টার্ট পেয়েছেন। ইনিংসগুলো যদি আরেকটু বড় করতো তাহলে আরও ভালো লাগতো। তৌহিদ হৃদয় চমৎকার খেলেছেন, যদিও তার পজিশন আমরা ডিফারেন্ট পজিশনে খেলিয়েছিলাম রংপুর রাইডার্স, কারণ আমরা বুঝতে পারি যে সে এই জায়গাটা খুব কমফোর্টেবল ফিল করেন এবং টিমের বেনিফিট বেশি, সেই কারণে আসলে আমরা তাকে ওপেনিং করিয়েছিলাম। ওভারঅল আরেকটু ভালো হলে ভালো লাগতো, কারণ একই মাঠে আসলে ম্যাক্সিমাম ম্যাচ হওয়ার কারণে উইকেটগুলো যেভাবে টি-20 সুলভ হওয়া উচিত ছিল সেরকম হয়নি। কিন্তু এত লো স্কোরিংও না যে 130-130-এর জায়গায় ইজিলি আপনি একটু স্মার্ট হলে 150 করা সম্ভব ছিল, ওই জায়গাটা একটু মিসিং ছিল। বল হাতে মুগ্ধতা ছড়িয়েছেন তরুণরা। মুস্তাফিজ, শরীফুল, তাসকিনরা পরীক্ষিত, সেই সঙ্গে রিপন মণ্ডল, সাকলাইনরা বল হাতে রেখেছেন কার্যকরী ভূমিকা। নাহিদ রানা ফাস্টেস্ট বলার, সে চমৎকার বল করেছেন কিছু ম্যাচে। হাসান রেগুলার ভালো বল করে গিয়েছেন। আর যারা আছেন তারা তো তাসকিন, ওরা তো প্রুভেন প্লেয়ার, তাসকিন, মুস্তাফিজ। নতুনদের মধ্যে যদি বলি সাকলাইন এবং রিপন মণ্ডল, এই দুইটা প্লেয়ার। রিপন মণ্ডল যদিও অনেকদিন ধরে খেলছেন, কিন্তু সাকলাইন কিন্তু এই প্রথম তার বিপিএল খেলা হলো। লাস্ট 2-3 বছর ধরে সে রংপুরের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন।
কনফিডেন্ট লেগেছে, প্রচুর কনফিডেন্ট, যেই কাজটা সে করতে চায় সেটাই করতে পারছেন। বলারের এটাই একটা বড় গুণ হওয়া উচিত যে আমি যেটা চাচ্ছি সেটা আমি ডেলিভার করতে পারছি কিনা। বিশ্বকাপের এই সময়ে ক্রিকেটারদের ভুল ত্রুটি নিয়ে বিশেষ ক্লাসের আয়োজন করা যেতে পারে, যার মাধ্যমে টাইগারদের স্কিল আরও শানিত হবে বলে মত আশরাফুলের। টি-20 ওয়ার্ল্ড কাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের গুঞ্জন পুরোপুরি মিথ্যা, তার বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত হচ্ছে না, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা খবর নজরে এনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিসিবি। কথাই বলে গুজব নাকি দৌড়ায় বাতাসেরও আগে, ঠিক তেমন কিছু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে। সদ্য সমাপ্ত বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে দেওয়া হয়েছে তার নাম, এমনকি বিসিবি সভাপতিকে নিয়ে নাকি তদন্তও শুরু করেছেন অ্যালেক্স মার্শাল। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া এই খবর নজরে আসার পর বেশ গুরুত্বের সঙ্গে নেয় ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। একই সঙ্গে অবস্থান স্পষ্ট করেছেন বিসিবির দুর্নীতি বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শাল। বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মন গড়া। অ্যালেক্স মার্শাল এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে এই ধরনের কোনো তদন্তের অস্তিত্বই নেই। মার্শাল বলেন, বিসিবির সভাপতি আমার দ্বারা তদন্তাধীন এই দাবি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। শুধু সংবাদ বিজ্ঞপ্তি দিয়েই দায়িত্ব শেষ করেনি ক্রিকেট বোর্ড, এমন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে নিয়েছে কঠোর অবস্থান। মিরপুর থানায় দায়ের করা হয়েছে একটি সাধারণ ডায়েরি। এই ধরনের তথ্য ছড়ানো বিসিবির জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গুজব তৈরি হলেও এবারও ফিক্সিং বিতর্কের বাইরে নেই বিপিএল, জানিয়ে গভীরভাবে কাজ করছে ক্রিকেট বোর্ড। এস.এম. ইকবাল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারতের মাটিতে মেগা আসর খেলতে অস্ট্রেলিয়া আপত্তি জানিয়েছে বলে দাবি পাকিস্তানি বেশ কয়েকটি গণমাধ্যমের। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা না দিলেও ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী। 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে আর কোনো রোমাঞ্চ নেই বাংলাদেশিদের। পাকিস্তানের খেলা না খেলা নিয়েও রয়েছে নানা গুঞ্জন। তবে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত ভারত। কিন্তু এবার নতুন চ্যালেঞ্জ তাদের সামনে। বিশ্বজুড়ে আলোচনায় একটি বিষয়, নিপা ভাইরাসের প্রাদুর্ভাব। বিশেষ করে ভারত থেকে শুরু হওয়া এই ভাইরাস পরিস্থিতি বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গণমাধ্যমের খবর, ভারতে যেতে আপত্তি জানাচ্ছে মাইটি অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার ভারতে যাওয়ার আপত্তির বিষয়টি বেশি আসছে পাকিস্তানি গণমাধ্যমে। যদিও ভারতের নিপা ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। ভারতীয় কর্তৃপক্ষ বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, তারপরও আমরা বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি, কারণ এটি বিপজ্জনক একটি ভাইরাস। বিশ্বকাপকে সামনে রেখে এটাই অনেক গুরুত্বপূর্ণ এক বার্তা। বিসিসিআইয়ের চিন্তার বড় কারণ, শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে ম্যাচ শেষে কোয়ালিফাই করলে ভারতের ভেন্যুতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হবে অজিদের। এছাড়া ইংল্যান্ড সহ বেশিরভাগ দলের খেলাই হবে ভারতে। শত শত ক্রিকেটার ছাড়াও সেখানে থাকবেন কর্মকর্তা, সাংবাদিক ও হাজারো দর্শক। বিশ্বকাপ শেষে তারা আবার ফিরে যাবেন নিজ নিজ দেশে। তাই ভারতের এই ভাইরাস নিয়ে বেশ দুশ্চিন্তায় অন্য দেশগুলো। এমন বাস্তবতায় প্রশ্ন, টি-20 বিশ্বকাপে এর প্রভাব কতটা পড়তে পারে? এবারের বিশ্বকাপের মোট 55 ম্যাচের মধ্যে 35 ম্যাচই হবে ভারতে। যদিও এখন পর্যন্ত আইসিসি কিংবা আয়োজক দেশ ভারতের পক্ষ থেকে বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের কোনো ইঙ্গিতই দেওয়া হয়নি। এমনিতে বাংলাদেশ ইস্যুতে বেশ বিতর্কিত হয়েছে আইসিসি ও বিসিসিআই। এবার নিপা ভাইরাসের পরিস্থিতি বিশ্বকাপের আগে তৈরি করেছে নতুন জটিলতা। তবে এখনও ক্রিকেট বিশ্ব অপেক্ষায় আইসিসির চূড়ান্ত বার্তার। তামিম হোসেন, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ।
নেপালে টানা ষষ্ঠ জয় পেয়েছে টাইগ্রেসরা। স্কটল্যান্ডকে 90 রানে হারিয়েছে জ্যোতির দল। আগে ব্যাট করে টি-20তে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ 191 রান করে বাংলাদেশ এরপর স্কটিশদের মাত্র 101 রানে থামিয়ে দেয় লাল সবুজের প্রতিনিধিরা। হিমালয় কন্যা নেপালে লাল সবুজের বিজয়কে তো নোড়াচ্ছেন নারী ক্রিকেটাররা। 2026 টি-20 বিশ্বকাপ বাছাইয়ে আরও এক জয় বাংলাদেশের। টাইগ্রেসদের দাপটে ধরাশায়ী স্কটল্যান্ড। নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী দল। টাইগ্রেসদের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। দিলারা আক্তার 39 ও জুয়াইরিয়া ফেরদৌস করেন 22 রান। এরপর শারমিন আক্তার 15 রানে ফিরলেও ক্যাপ্টেন্স নক খেলেন নিগার সুলতানা জ্যোতি। খেলেন 35 বলে 56 রানের দারুণ এক ইনিংস। আর শেষ দিকে সোভানা মোস্তারির 23 বলে 47 রানের ঝোড়ো ইনিংসে 5 উইকেটে 191 রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। টি-20তে যা বাংলার মেয়েদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে 2024-এ মালয়েশিয়ার বিপক্ষেও 191 রান করেছিল উইমেন্স টিম। তবে 2019 সালে মালদ্বীপের বিপক্ষে 255 রানই সংক্ষিপ্ত ফরম্যাটের নারী দলের সর্বোচ্চ স্কোর। বড় সংগ্রহ নিয়ে বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয় বাংলাদেশ। টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি স্কটিশ নারীরা। মারুফা আক্তার 3টি এবং স্বর্ণা আক্তার নেন 2 উইকেট। শেষ পর্যন্ত 9 উইকেটে মাত্র 101 রান করতে সক্ষম হয় স্কটল্যান্ড। 90 রানের বিশাল জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা, যা রানের হিসেবে বাংলাদেশ নারী দলের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে মালদ্বীপের বিপক্ষে 249 এবং মালয়েশিয়ার বিপক্ষে 114 রানে জিতেছিল মেয়েরা। 12 জুন থেকে 5 জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। সরাসরি অংশ নিতে যাওয়া 8 দলের একটি হতে পারেনি বাংলাদেশ। চ্যালেঞ্জ ছিল বাছাই পর্বের, আর সে বাধা সফলভাবে উতরে গেছে টাইগ্রেসরা। নেপালে অনুষ্ঠিত কোয়ালিফায়ার রাউন্ডের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রকে 21, পাপুয়া নিউগিনিকে 30 এবং নামিবিয়াকে হারায় 80 রানে। এরপর সুপার 6-এ আয়ারল্যান্ডকে 9 ও থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটে বাংলার জয়ী তারা। স্কটল্যান্ডকে হারিয়ে অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে জ্যোতিরা। 1 ফেব্রুয়ারির শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারালে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ নারী দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। কখনো ক্রিকেট, কখনো বা ফুটবল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কখনো বেছে নিচ্ছেন ব্যাডমিন্টনকে। ঢাকা 16 আসনে এভাবেই ক্রীড়া কেন্দ্রিক গণসংযোগ চলছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। তার দল সরকার গঠন করলে ক্রীড়ার অবকাঠামোগত খাত নয়, বরং গুরুত্ব দিতে চান ক্রীড়াবিদদের উপর। গুরুত্ব দিচ্ছেন নারী ক্ষমতায়নেরও। ক্রীড়াঙ্গনের মানুষ ক্রীড়াকে নিয়েই চালাচ্ছেন নিজের নির্বাচনী ক্যাম্পেইন। কখনো ক্রিকেট, কখনো বা ফুটবল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছেন ব্যাডমিন্টনকেও, আর যেখানে প্রাধান্য পাচ্ছেন নারীরা। কিছুদিন আগেও আমাদের অনূর্ধ্ব 14 ফুটবল টুর্নামেন্ট করেছে আমি আমার 5টি ওয়ার্ডে, 5টি ভাগে 5টি মাঠে। ঠিক একইভাবে আমি আজকে ঢাকা 16 উমেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। ব্যাডমিন্টন এমন একটি খেলা, মেয়েরা অনেক সময় খেলার সুযোগ পায় না। যদিও দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে নারীদের মূল্যায়ন নিয়ে হতাশা রয়েছে সাবেক অধিনায়কের। তার দল সরকার গঠন করলে কি কি পদক্ষেপ নেবেন তা নিয়ে সাজিয়েছেন রূপরেখাও। 495টি উপজেলায়, প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার হিসেবে নিয়োগ দিব এবং প্রত্যেকটি ইভেন্ট ওয়াইজ আমরা ওই উপজেলায় 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। তাহলে আমরা যদি 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করি তাহলে 15 জন ক্রীড়া শিক্ষক আমরা পাচ্ছি, এবং যারা খেলা ছেড়ে দিয়েছে তাদেরকে আমরা এখানে চুক্তিভিত্তিক সরকারিভাবে আমরা নিয়োগ দিতে পারবো। তবে আমিনুলের এত সব পরিকল্পনার মাঝেই নানান ধরনের বিব্রতকর অভিজ্ঞতার সঙ্গী হচ্ছেন দেশের নারী ক্রীড়াবিদরা। সাফল্যের ধারাবাহিকতা থাকলেও ধারাবাহিক নয় বেতন ভাতা। বিল পরিশোধ না করায় ক্যাম্পের মাঝে হোটেল পরিবর্তনের খবরও ঘুরে বেড়ায় সংবাদ শিরোনাম হয়ে। যে নারী খেলোয়াড়রা দেশের মান সম্মানের জন্য সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছে, তাদের যদি বিল পেমেন্টের জন্য যদি তাদেরকে হোটেল ছেড়ে অন্য হোটেলে উঠতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারেনি। ক্রীড়াবিদ হিসেবে ভোটের লড়াইয়ে আমিনুল হক প্রথম নন, তবে নিজের ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় এরই মধ্যে আলোচনায় সাবেক অধিনায়ক। প্রত্যাশার গল্প শোনাচ্ছেন অনেক, নির্বাচিত হলে তা বাস্তবায়ন করেন কিনা সে উত্তর সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শনিবার 12:15টায়।
ম্যাচের আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় না পেলেও টুর্নামেন্টের ফাইনাল খেলতে চান বাংলাদেশ অধিনায়ক। আর শিরোপা নয়, টুর্নামেন্ট থেকে ফুটবলার বাছাই করাই মূল লক্ষ্য কোচ পিটার বাটলারের। জাতীয় নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার ক্যাম্প রেখে অনূর্ধ্ব 19 দলের সঙ্গে সাফের টুর্নামেন্টে গেছেন হেড কোচ পিটার বাটলার। যা নিয়ে হচ্ছে আলোচনা ও সমালোচনা। এবার সেই সমালোচনার জবাব দিলেন বাটলার। মূলত এশিয়ান কাপের সঙ্গে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছে লাল সবুজের নারী দল। আর বয়সভিত্তিক সেই দলটার বেশিরভাগ ফুটবলারই খেলছেন সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে। নারী এশিয়ান কাপ ও অনূর্ধ্ব 19 এশিয়ান কাপের জন্য ফুটবলার খুঁজতেই নেপাল গেছেন বাটলার। তাই তো বাংলাদেশের প্রথম ম্যাচের আগে পিটারের কৌশলী উত্তর, 4 দলীয় সাফ অনূর্ধ্ব 19-এর শিরোপা তার মুখ্য লক্ষ্য নয়। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ বা মুখ্য উদ্দেশ্য নয়। আমি এখানে এসেছি একটা লক্ষ্য নিয়ে। এই টুর্নামেন্টের মাধ্যমে সামনে জাতীয় দলে ও এএফসি অনূর্ধ্ব 20 দলের জন্য প্রতিভাবান ফুটবলার বাছাই করাই আমার মূল লক্ষ্য। কারণ সামনে আমাদের বড় 2টি টুর্নামেন্ট আছে। ফুটবলাররা যেন সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুত থাকতে পারে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফ্লাইট জটিলতায় এই ম্যাচের আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশের মেয়েরা। তারপরেও টুর্নামেন্টের ফাইনাল খেলতে চান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। আর নিজের শিষ্যদের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী পিটার বাটলার। আমরা মাত্রই লিগ খেলে আসছি। এই লিগটি এখনো শেষ হয়নি। প্রস্তুতির ঘাটতি নিয়ে তাই কোনো আক্ষেপ নেই। আমার দলের উন্নতির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা উন্নতির পথেই আছি। আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে 1 মাস ধরে, তো আমাদের প্র্যাকটিসের সুযোগ হয়নি। আমরা মাত্র একদিন প্র্যাকটিস করতে পেরেছি এবং আমাদের প্লাস পয়েন্ট যে আমাদের টিমের সাথে আমাদের সবার সাথে কমিউনিকেশন ভালো আছে। তো আমাদের টার্গেট ম্যাচ বাই ম্যাচ উইন করা এবং ফাইনাল খেলা। সাফের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ভারত ও নেপাল। লিগ পর্ব শেষে শীর্ষ 2 দলই খেলবে ফাইনাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে। গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ। পেপ গার্দিওলার নিহত শিশুদের পাশে দাঁড়িয়ে বিশ্বের ক্ষমতাধর নেতাদের এক হাত নিলেন ম্যানচেস্টার সিটি কোচ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র অনুষ্ঠিত। সুইজারল্যান্ডের লিওন আবারও পর্তুগিজ ক্লাব বেনফিকাকেই পেল রিয়াল মাদ্রিদ। পিএসজি পেয়েছে লিগ 1-এর ক্লাব মোনাকোকে। স্প্যানিশ ক্লাব আতলেটিকোর প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুগা আগামী 17 ও 18 ফেব্রুয়ারি মাঠে গড়াবে 2 লেগের প্লে অফের প্রথম লেগের ম্যাচগুলো। 24 ও 25 ফেব্রুয়ারি হবে ফিরতি লেগের ম্যাচ। লিসবনে রিয়াল মাদ্রিদের রাতটা দুঃস্বপ্নে পরিণত করেছিল বেনফিকা। 2 লাল কার্ড ও বেনফিকা গোলরক্ষক রুবিনের গোলে ইউরোপের সবচেয়ে সফল দলটাকে প্লে অফে নামিয়ে দেয় পর্তুগিজ ক্লাবটি। গুরু বনাম শীর্ষের লড়াইয়ে স্পেশাল ওয়ান হোসে মরিনিওর কাছে হেরে স্পেনে ফিরেছে রিয়াল। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি রাত হয়। প্লে অফের ড্রয়ের আগে মরিনিওর দলকে না পাওয়ার আশায় ছিল সমর্থকরা। লিগ পর্বে 9ম থেকে 24তম দলকে নিয়ে সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় প্লে অফের ড্র। নিয়ম অনুযায়ী রিয়ালের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল 23তম স্থানে থাকা বোডো গ্লিম্ট অথবা 24তম স্থানে থাকা বেনফিকা। শেষ পর্যন্ত আবারও সেই ড্রয়ে বেনফিকার নামই উঠেছে রিয়ালের ভাগ্যে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে অবিশ্বাস্যভাবে টিকে যাওয়ার পর এখন নতুন স্বপ্নে আবার প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ে নামবে মরিনিওর দল। 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করে তারা। আর রিয়াল 5 ম্যাচ জিতে 15 পয়েন্ট নিয়ে হয় 9ম। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে হোঁচট খেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে 1-1 গোলে ড্র করে লুই এনরিকের দল। সুইজারল্যান্ডের ড্রয়ে লিগ 1-এর দল মোনাকোকে পেয়েছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা 4 জয় ও 2 ড্রয়ে 14 পয়েন্ট নিয়ে হয়েছে 11তম। প্লে অফে তাদের প্রতিপক্ষ মোনাকো 2 জয় ও 4 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে 21তম হয়ে লিগ পর্ব শেষ করেছিল। গেল আসরের রানার্স আপ ইন্টার মিলান খেলবে চ্যাম্পিয়ন্স লিগের নবাগত দল বোডো গ্লিম্টের বিপক্ষে। 5 জয়ে 15 পয়েন্ট নিয়ে 10ম হয় ইন্টার মিলান। আর নরওয়ের ক্লাব বোডো 2 জয় ও 3 ড্রয়ে 9 পয়েন্ট নিয়ে 23তম হয়ে লিগ পর্ব শেষ করেছিল। টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন ও সিরিয়ার রেকর্ড শিরোপাজয়ী ইউভেন্টাস প্লে অফে খেলবে গ্যালাতাসারের বিপক্ষে। এছাড়াও স্পেনের আরেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ ক্লাব ব্রুগা।
2 লেগের প্লে অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি, 24 ও 25 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। 2026 ফিফা বিশ্বকাপের জন্য সর্বাধুনিক নিরাপত্তা অবকাঠামো প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর আগে আয়োজকরা উচ্চ প্রযুক্তি সম্পন্ন সমন্বিত নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছে, যার মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ভেন্যু থাকবে নজরদারিতে। এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিরাপত্তা জোরদারে $115 মিলিয়ন ব্যয় করছে উন্নত কাউন্টার ড্রোন সিস্টেমের জন্য। শুরুর আগেই ফিফা বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ইউরোপ থেকে জোরালো হচ্ছে বিশ্বকাপ বয়কটের ডাক। আফ্রিকার বেশ কিছু দেশকে এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মেগা ইভেন্টের আগে ভূ রাজনীতির প্রভাব ভালোভাবেই টের পাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 2026 ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জন্য শুধু একটা ক্রীড়া উৎসব নয়, মার্কিন প্রশাসনের জন্য আন্তর্জাতিক ভাবমূর্তি পরীক্ষারও বড় মঞ্চ। গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে আয়োজকরা। এবার ট্রাম্প প্রশাসন বিশ্বকাপের জন্য সমন্বিত নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে, যা নজরদারি রাখার পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণেও কাজ করবে। এ প্রযুক্তির মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি স্টেডিয়ামে থাকবে রিয়েল টাইম ইলেকট্রনিক মনিটরিং, লাইভ ক্যামেরা ফিড, অ্যালার্ম স্ট্যাটাস এবং জরুরি নির্দেশনা সবকিছুই দেখা যাবে অনলাইন ড্যাশবোর্ডে, যার ফলে প্রতিটি স্টেডিয়াম থাকবে ডিজিটাল নজরদারিতে। এই প্রযুক্তি শুধু নজরদারি নয়, দর্শকদের জন্য নিরাপদ ও উপভোগ্য বিশ্বকাপও নিশ্চিত করবে। টুর্নামেন্ট শুরুর বেশ কমাস বাকি থাকলেও বেশ কিছু স্টেডিয়ামে চালানো হয়েছে মহড়া। যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেয়াই এই সিস্টেমের মূল লক্ষ্য। আয়োজকদের আশা, নতুন এই প্রযুক্তি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিরাপত্তায় নতুন মানদণ্ড স্থাপন করবে। আসন্ন ফিফা বিশ্বকাপ মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর জন্য বড় এক পরীক্ষার মঞ্চ। টুর্নামেন্টে 10 লাখের বেশি দর্শনার্থী দেশটিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে, তাই নিরাপত্তায় কোনো ছাড় দিতে নারাজ ট্রাম্প প্রশাসন। নিরাপত্তা জোরদারে উন্নত কাউন্টার ড্রোন সিস্টেমও থাকবে বিশ্বকাপে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বিশ্বকাপের মূল ভেন্যু এবং যেসব জায়গায় জনসমাগম হওয়ার সম্ভাবনা আছে সেখানে নিরাপত্তায় থাকবে কাউন্টার ড্রোন সিস্টেম। এর জন্য ব্যয় হবে $115 মিলিয়ন। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ড্রোন হামলার ঝুঁকি বাড়ায় নিরাপত্তার স্বার্থে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে দ্বিতীয়বার ভাবছে না যুক্তরাষ্ট্র। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। 48 দলের টুর্নামেন্ট শুরুর আগে চলছে নানা আলোচনা চলছে প্রেডিকশন মার্কেটেও। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রেডিকশন মার্কেটের তথ্য অনুযায়ী 2026 বিশ্বকাপ জয়ে সবচেয়ে এগিয়ে স্পেন, আছে ইংল্যান্ড, ফ্রান্সও। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার এই ট্রফি জয়ের সম্ভাবনা সমানে সমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কমাস পরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে 2026 বিশ্বকাপ উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল প্রেমীদের মাঝে। দলের সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি আরও বেশি কঠিন হবে ভবিষ্যৎবাণী করা। কে জিতবে এবারের বিশ্বকাপ তা নিয়েই চলছে নানান আলোচনা। তেমনই এক আলোচনার জন্ম দিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ প্রেডিকশন মার্কেট, যেখানে বিশ্বের সেরা গণকদের ওপর ভর করে বিশ্বকাপ জয়ী দলের তালিকা করা হয়েছে। যে তালিকায় সবচেয়ে এগিয়ে স্পেন, তাদের 2026 ফিফা বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সর্বোচ্চ 16%। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 15% আর তৃতীয় স্থানে ফ্রান্সের সম্ভাবনা 13%। মজার বিষয় হচ্ছে, দুই রাইভাল ব্রাজিল ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সমানে সমান। এই তালিকা মূলত দলের পারফরমেন্স কিংবা বর্তমান ফর্মের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। প্রেডিকশন মার্কেটে স্পেনের ওপরেই সবচেয়ে বেশি অর্থ লগ্নি করছে ব্যবহারকারীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে লা রোহা। ইংল্যান্ড 4 নম্বরে থাকলেও তাদের ওপর অর্থলগ্নির পরিমাণ দলটাকে রেখেছে তালিকার 2 নম্বরে। যদিও ভালো দল নিয়েও বিশ্বকাপে থ্রি লায়ন্সের শিরোপা জিততে না পারার অপবাদ মেটাতে জন্ম দিতে হবে মিরাকল।
তালিকার 3 নম্বরে থাকা ফ্রান্সও জায়গা করে নিয়েছে পারফরমেন্সে ভর করে। 4 আর 5-এ 2 রাইভাল ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপটা নিজেদের ট্রফি খরা ঘোচানোর মঞ্চ। তবে যে কোনো দলের ইনজুরি, পারফরমেন্সে ঘাটতি কিংবা কোচ বদলের ওপরে এই তালিকায় আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপেরও মাস 5 বাকি থাকায় এখন থেকেই বলার কিছু নেই। সেই সাথে দলগুলো ঘোষণা করেনি নিজেদের স্কোয়াডও। সব মিলিয়ে এই তালিকাটা স্রেফই একটা অনুমানের ওপর ভর করে তৈরি করা। সাব্বির মিথুন, সময় সংবাদ। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফিলিস্তিনে নিহত শিশুদের পাশে দাঁড়িয়ে বিশ্বের ক্ষমতাধর নেতাদের এক হাত নিলেন তিনি। মানবতার প্রশ্নে কখনো আপোষ না করার কথা জানিয়েছেন পেপ, যদিও এমন বক্তব্যের জন্য কোনো শাস্তি পাচ্ছেন না ম্যান সিটি কোচ। খেলার মাঠে প্রতিপক্ষকে প্রতিনিয়ত ঘায়েল করেন তিনি। ডাগআউটে তার রুদ্রমূর্তি দেখে বিপক্ষ দলের কোচ ও ফুটবলাররা। ফিটনেস নিয়ম কানুন সহ বিভিন্ন ইস্যুতে বেশ কঠোর পেপ গার্দিওলা। মাঝে মধ্যে নিজের ক্লাবের ফুটবলারদেরও ছাড় দেন না স্প্যানিশ কোচ। মাঠে যেমনটা কঠোর পেপ, মাঠের বাইরে ঠিক ততটাই কোমল ক্লাব ফুটবলের কিংবদন্তি এই কোচ। এবার গার্দিওলার সেই রূপই দেখল ফুটবল বিশ্ব। গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে অ্যাক্ট এক্স প্যালেস্টাইন নামক একটি চ্যারিটি কনসার্টে অংশ নিয়েছেন ম্যান সিটি কোচ। কনসার্টে তার আবেগঘন বক্তব্য নাড়িয়ে দিয়েছে সবার মন। ফিলিস্তিনের ঐতিহ্যের প্রতীক কালো সাদা কেফিয়া গলায় জড়িয়ে গার্দিওলা কথা বলেছেন গাজায় মা বাবা হারানো শিশুদের নিয়ে। 2 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বা টিভিতে ধ্বংসস্তূপের মধ্যে শিশুদের দেখেছি আর্তনাদ করতে, আমার মা কোথায়, অথচ সে জানেও না যে তার মা আর নেই। তখন আমি ভাবি ওদের মনে কি চলছে। আমার মনে হয় আমরা ওদের একা ফেলে এসেছি এবং তাদের ত্যাগ করেছি। গাজা ইসরায়েলের হামলার জন্য বিশ্ব নেতাদের এক হাত নিলেন পেপ গার্দিওলা। এমন নৃশংস হামলার পরেও সবার নীরবতার জন্য ক্ষোভ প্রকাশ করেন গার্দিওলা। তার কাছে মানবতাই সবার ঊর্ধ্বে। ক্ষমতাধররা আসলে কাপুরুষ। তারা নির্দোষ মানুষকে পাঠায় আরেক দল নির্দোষ মানুষকে মারতে, অথচ তারা নিজেরা ঘরে বসে থাকে। ঠান্ডার সময় হিটার আর গরমের সময় এসি ছেড়ে আরাম করে। তাদের মধ্যে কোনো মানবতা নেই। আমার মনে হয় মানবতার প্রশ্নে কোনো আপোষ করার সুযোগ নেই। মানবতার কথা বললেও ক্ষমতাধর ব্যক্তিদের নিয়ে প্রশ্ন তোলায় শাস্তির মুখে পড়ার কথা ছিল পেপ গার্দিওলার। তবে ব্রিটিশ গণমাধ্যমের দাবি এই বক্তব্যের জন্য কোনো শাস্তি পাচ্ছেন না ম্যান সিটি কোচ। যদিও এর আগে স্পেনের কাতালুনিয়ায় রাজবন্দীদের নিয়ে প্রতিবাদ জানিয়ে 20,000 পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল তাকে। এদিকে আগামী রোববার ইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার ম্যান সিটি। আর ফিলিস্তিনি শিশুদের কনসার্টে অংশ নিতে গিয়ে সেই ম্যাচের প্রেস কনফারেন্সে যোগ দিতে পারেননি গার্দিওলা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের জয়ের সুখস্মৃতি নিয়ে ইপিএলে মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট আর্সেনাল। স্যাটারডে নাইটে লিড ইউনাইটেডের বিপক্ষে লড়বে গানার্স। প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে রাত 9টায়। এদিকে আরেক ম্যাচে চেলসি আতিথ্য দেবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি মাঠে গড়াবে রাত 11:30টায়। ইপিএলে দারুণ ছন্দে আছে জায়ান্ট আর্সেনাল। লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটা। চ্যাম্পিয়ন্স লিগেও আছে ভালো অবস্থায়। ইউসিএল এর সবার উপরে আছে তারা। তবে ইপিএলে হঠাৎই একটা হোঁচট খেতে হলো গানারদের। টানা 12 ম্যাচ অপরাজিত থাকার পর হঠাৎই ছন্দপতন। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 3-2 ব্যবধানে হারতে হয় মিকেল আর্তেতার দলকে। যদিও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে কাইরাত আলমাতির বিপক্ষে মাঠে নেমে আর কোনো ভুল নয়, বরং 3-2 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটা। এবার আবারও ইপিএলে জয়ের মিশন গানারদের সামনে। লিগে টেবিলের তলানিতে থাকা লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচের আগে ফুল ফিড আছে মিকেল আর্তেতা বাহিনী। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাচ্ছেন এই ম্যাচে। অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না ভিক্টর ইয়োকারেস, বুকায়ো সাকা, থ্রসার্ড, জেসুস, গ্যাব্রিয়েল, ওডেগার্ড, জুবিমেন্ডিরা আছেন ফিট। প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় শক্ত রক্ষণ গড়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ মিকেল আর্তেতার। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। আর লিডসের বিপক্ষে অতীত পরিসংখ্যান সমৃদ্ধ আর্সেনালেরই। দলের শেষ 12 বারের দেখায় সবকটিতে জয় নিয়ে রীতিমতো উঠছে আর্সেনাল। লিডসের মাঠে ম্যাচ হলেও এই ম্যাচে স্পষ্ট ফেভারিট গানার্স। তাই ম্যাচের আগে পুরোপুরি নির্ভর দলটা। জয়ের জন্য মুখিয়ে আছে মিকেল আর্তেতার দল। তবে অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ছন্দ সব ভুলে ঘরের মাঠে একটা জয় তুলে নিতেই লড়বে লিডস ইউনাইটেড।
এদিকে ইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামতে যাচ্ছে চেলসি। এনজো মারেস্কার অধীনে ব্যর্থতা ঘুচিয়ে নতুন কোচের অধীনে সুদিন ফিরতে শুরু করেছে ব্লুদের। টানা 4 ম্যাচ জিতে বেশ ভালো ছন্দেই আছে লিয়াম রজনিয়ারের দল। একদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট নাপোলিকে হারানোর সুখস্মৃতি এখনো জলজলে চেলসির। এবার সেই ফর্ম কাজে লাগিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে ব্লুরা। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় চেলসিকেই ফেভারিট বলা যায় এই ম্যাচের জন্য। রেলিগেশন জোনে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে অতীত পরিসংখ্যান পক্ষে আছে লন্ডনের ক্লাবটির। কার্যটিলতায় এই ম্যাচে মুডরিককে পাচ্ছেন না কোচ, তবে এনজো ফার্নান্দেজ, এস্তেফাও, কুকুরেলাকে পাচ্ছেন কোচ। দু দলের শেষ 30 বারের দেখায় 8 জয় ওয়েস্ট হ্যাম পেলেও বিপরীতে 17 জয় আছে চেলসির, যার মধ্যে ঘরের মাঠেই 10টি ম্যাচে জিতেছে ব্লুজ। এই ম্যাচটিও স্ট্যামফোর্ড ব্রিজে হওয়ায় জয়ের জন্য মুখিয়ে দলটা। তাজিন খন্দকার, সময় সংবাদ। 7 বছর পর অবসরের কারণ জানালেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ক্যারিয়ারের শেষ দিকে যথাযথ সম্মান পাননি, শুধু তাই নয় দর্শকদের সমর্থনও পাননি। তাই ক্রিকেটটাকে উপভোগ করতে না পারার কারণে অবসরের সিদ্ধান্ত নেন যুবরাজ। সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্টে এমন কথা বলেন তিনি। 22 গজ থেকে বিদায়ের পেরিয়েছে বেশ কয়েক বছর। 1 কিংবা 2 নয়, 7 বছর আগে ব্যাটটা তুলে রেখেছেন। ক্যারিয়ার জুড়ে এই ক্রিকেট ঘিরে যার সব অর্জন, সেই ক্রিকেটটাকে 7 বছর আগে বিদায় জানিয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। 2000 সালে ওয়ানডেতে অভিষেক হয় যুবরাজ সিং এর। এরপর টেস্ট ও টি20তে অভিষেক হয় ধারাবাহিকভাবে। ব্যাট বলে দারুণ পারফরমেন্সে হয়ে ওঠেন ভারত দলের গুরুত্বপূর্ণ অংশ। ক্যারিয়ার জুড়ে 295 ওয়ানডেতে 8494 রান সংগ্রহ তার। টি20তে খেলেছেন 55 ম্যাচ, করেছেন 1134 রান। 19 বছরের জার্নিতে বল হাতেও ছিলেন দুর্দান্ত, কিন্তু ক্রিকেটের সঙ্গে শেষের সময়টা যে একেবারেই সুখের ছিল না। 2019-এর জুনে ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ সিং। সে বছর ওয়ানডে বিশ্বকাপের ভারত দলে সুযোগ না পাওয়ার পরই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের পরই আইপিএল থেকেও সরে দাঁড়ান তিনি। তবে হঠাৎই কেন এমন সিদ্ধান্ত নিলেন যুবরাজ, সে সময় তা নিয়ে কথা না বললেও 7 বছর পর অবসরের পেছনের কারণ জানালেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্টে সম্প্রতি অবসর নিয়ে কথা বলেন যুবরাজ সিং। ক্যারিয়ারের শেষের দিকে একেবারে সমর্থন পাচ্ছিলেন না তিনি। যতটুকু সম্মান পাওয়ার কথা তাও পাচ্ছিলেন না বলে এই ক্রিকেট থেকে সরে গিয়েছেন যুবরাজ। সত্যি বলতে আমি ক্রিকেটটাকে একদমই উপভোগ করতে পারছিলাম না। আমার বারবারই মনে হচ্ছিল, যখন আমি ক্রিকেট খেলে মজাই পাচ্ছি না, তাহলে কেন খেলছি, কেন আমি তাহলে 22 গজে আছি। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় ছিল আমি কোনো সমর্থন পাচ্ছিলাম না। দর্শকদের সমর্থন না পাওয়ায় নিজেকে সম্মানিত মনে করতে পারছিলাম না। আমার মনে হয়েছিল এখানেই শেষ করা উচিত আমার। যখন আমি ক্রিকেটকে উপভোগ করতেই পারছি না, সম্মানও পাচ্ছি না, তাহলে কেন খেলা চালিয়ে যেতে হবে। মাঠের ক্রিকেটে অসম্মানিত বোধ করার সঙ্গে নিজেকে রীতিমতো বোঝা মনে হচ্ছিল যুবরাজ সিং এর। যেই ক্রিকেট ঘিরে পুরো জীবনের সব অর্জন, সেই ক্রিকেটটাই তার কাছে মানসিক অশান্তির কারণ হয়ে উঠেছিল বলেও পডকাস্টে জানান সাবেক ভারতীয় অলরাউন্ডার। ব্যাট বলের লড়াইটা নাকি তাকে কষ্ট দিচ্ছিল প্রতিনিয়ত, তাই শেষ পর্যন্ত ব্যাটটা তুলে রাখারই সিদ্ধান্ত নেন যুবরাজ। এমন কিছু আমি কেন আঁকড়ে ধরে থাকবো যা আমি উপভোগই করছি না। যদি আমি খেলাটা উপভোগী করতে না পারি, তাহলে খেলার প্রয়োজন কি প্রমাণ করার জন্য খেলছি। মানসিক কিংবা শারীরিকভাবে বাড়তি কিছুই আমার পক্ষে করা সম্ভব ছিল না তখন। এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। খেলা ছাড়ার পর যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যেদিন খেলা ছাড়লাম সেদিন থেকে আবার আমি নিজেকে ফিরে পেলাম। ক্রিকেটে সম্মান না পাওয়ার পেছনে কাউকে দায়ী না করলেও ইঙ্গিত করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার নবজিৎ সিং সিধুকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। নানা ধরনের খেলাধুলা স্মৃতিচারণের মধ্য দিয়ে রিইউনিয়ন করলেন গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের 1982, 83, 84 ব্যাচের শিক্ষার্থীরা। রাজধানীর ফার্ম হাউসে এই মিলন মেলার আয়োজন করা হয়। যান্ত্রিক জীবন থেকে একটু প্রশান্তির খোঁজে মিলন মেলার আয়োজন করে গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই অংশ নেন এই মিলন মেলায়। এ সময় স্কুল জীবনের স্মৃতিচারণের পাশাপাশি সবাই মেতে ওঠেন শৈশবের খেলায়। লাটিম ঘোরানো থেকে শুরু করে পিলো পাসিং সহ আরও নানা ধরনের খেলাধুলায় অংশ নেন তারা। এছাড়াও নারী সদস্যদের জন্য ছিল আলাদা আয়োজন। খেলাধুলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জমকালো আয়োজন ও উৎসব মুখর পরিবেশে শেষ হলো নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। বাংলাদেশ নৌবাহিনীর আওতাধীন 4টি হাউজের প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবারের অনুষ্ঠানে। বিভিন্ন খেলার পাশাপাশি কুচকাওয়াজ এবং শিল্প ও সাহিত্যের বাংলাদেশ
থিমে মিউজিক্যাল ডিসপ্লে প্রদর্শনী হয়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ও কমান্ডার ঢাকা নেভাল এরিয়া রিয়াল অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুস। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লিউ হাউস। শুরু হলো এনজিও ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিজন 2। 3 দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন হয় রাজধানীর বসুন্ধরা সিটি স্পোর্টস ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক এনজিওর মাধ্যমে কাজের বাইরেও মেলবন্ধন ও সহযোগিতা বাড়াতে আয়োজন করা হয়েছে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্টে ওয়ার্ল্ড ভিশন কেয়ার, প্ল্যান অ্যাকশন 8, হিট বাংলাদেশ, কোরিতাস ওয়াটার 8, আইআরসি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড সহ 15টি উন্নয়ন সংস্থা অংশ নেয়। এই ছিল খেলার সময়।